নিউ ইয়র্কে অস্ত্রধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য সহ নিহত ৪। নেভাদায় ক্যাসিনোতে গোলাগুলিতে ঝরল ৩ জনের প্রাণ। সব দলের কাছে পৌঁছেছে জুলাই সনদের খসড়া। ৩০ জুলাইয়ের মধ্যে দিতে হবে মতামত। ৫ কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি পুলিশের। চলবে বিশেষ অভিযান। গণ অভ্যুত্থানের ১৫ মামলায় অভিযোগপত্র। রাজশাহীর বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে চিঠি সাবেক সমন্বয়ক সালাউদ্দিনের। মুক্তি উৎসবের জন্য ৭৬ লাখ টাকা দাবি, ক্ষুব্ধ সহযোদ্ধারা। সরকারি প্রতিষ্ঠানে তারা ৭৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। গাজীপুরের টঙ্গীতে ৩৬ ঘণ্টাও মেলেনি ড্রেনে নিখোঁজ নারীর সন্ধান। চলছে উদ্ধার অভিযান। নগর কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। এবং মিয়ানমার সীমান্তে প্রায় ঘটছে মাইন বিস্ফোরণ। ৮ বছরে ৫ বাংলাদেশির প্রাণহানি, আহত অর্ধশতাধিক। চরম আতঙ্কে সীমান্তবাসী। বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা পড়ছে, দুইবার সাথে সাথে আমার পা চলে গেছে। ওখানে গেছি গরু ফেরার আনতে, ওখানে মাইন বিস্ফোরণ হয়েছে। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্দুক হামলায় ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র। আলাদা দুটি ঘটনায় ঝরেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত ৭ জন। পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। এই ঘটনায় বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদিকে নেভাদার সবচেয়ে বড় ক্যাসিনোয় গোলাগুলিতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। লুৎফুর কবিরের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউ এলাকা জুড়ে তখন আতঙ্ক। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ দিকে সেখানকার সুউচ্চ এক ভবনে ঢুকে পড়ে বুলেট প্রতিরোধী ভেস্ট পরা এক বন্দুকধারী। ভেতরে ঢুকতেই পুলিশ কর্মকর্তা সহ সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে নিষ্ক্রিয় করতে অভিযানের নামে নিউ ইয়র্ক পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ততক্ষণে এফবিআই সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও চলে আসে। সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, অস্ত্রধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ হতাহত হন বেশ কয়েকজন। গুলিবিদ্ধদের নেওয়া হয় হাসপাতালে। ৪৪ তলার ভবনে ঢুকে পড়া হামলাকারীর হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। সে ভবনের ৩৩ তলায় গিয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা সেখানে দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা শুনিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতা। আমি দোকানে কাজ করছিলাম, এ সময় কয়েকজনকে দৌড়ে আসতে দেখি। কি ঘটেছে তা দেখার জন্য দোকান থেকে বের হই। এরপরই দেখি পুলিশ দমকল বাহিনীর গাড়ি হাজির। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সন্দেহভাজন বন্দুকধারীও। তার উদ্দেশ্য কি নিশ্চিত না হওয়া গেলেও শুরু হয়েছে তদন্ত। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো শহরের সবচেয়ে বড় ক্যাসিনোর বাইরে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। সোমবার সকালের ঘটনায় নিহত হন অন্তত ৩ জন। আহত অবস্থায় বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। নিহতদের সঙ্গে হামলাকারীর কী সম্পর্ক ছিল তা এখনও বের করতে পারেনি নিরাপত্তা বাহিনী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে ৬০,০০০ সেনা। সেপ্টেম্বরে শুরু হবে ১.৫ লাখ পুলিশ সদস্যের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে ১.৫ লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে ৬০,০০০ সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর
অক্টোবর এবং নভেম্বরে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ লেখেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক, অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দিফিকির 5 আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে। সব রাজনৈতিক দলের কাছে পৌঁছেছে জাতীয় সনদের খসড়া। 30 জুলাই দুপুর 12টার মধ্যে খসড়ার বিষয়ে দিতে হবে মতামত, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 5 কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এ সময় 4 ভাগের 3 ভাগ রাজনৈতিক দল সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনে নিয়োগ কমিটি গঠনে একমত হলেও ঐকমত্য পৌঁছেনি কিছু বিষয়ে। সাদ আহমেদের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে 30 জুলাই দুপুর 12টার মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। আমরা আন্তরিকভাবে অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলোকে যেন তারা এই বিষয়ে আজকে রাতে প্রয়োজনীয় নীতি নির্ধারকদের সাথে কথাবার্তা বলে কতটুকু ছাড়, কতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করার জায়গায় তারা আসতে পারেন, তারা যেন সেই চেষ্টা করেন। আলোচনার শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেওয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে অতিরিক্ত দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। প্রত্যাশা অনেক, আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আরপিএসসি নিয়োগ দল নিরপেক্ষ করার প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে অন্তর্ভুক্ত করা হলে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানটির পরিবর্তন করতে পারবে না বলেও জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সরকারি কর্ম কমিশন, পিএসসি, তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয়, সেটা যেন সরকারি দল, বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয়, সেই প্রস্তাবটাই আমরা করেছি। অন্যদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 4 ভাগের 3 ভাগ দল দুদককে সাংবিধানিক রূপ দিতে একমত বলেও জানান তিনি। নির্বাচনে প্রথম এজেন্ডাই থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। আর বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়ার পক্ষে তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আজকের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের মতামত ইতিবাচকভাবেই তারা ব্যক্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিতে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানায় ঐকমত্য কমিশন। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবার ব্যবস্থা করব। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন্দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাত 11টায় টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। নাহিদ বলেন, ভাসানী ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার পথ অনুসরণ করে এগিয়ে যেতে চায় এনসিপি। ভাসানীকে বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার ও জাতীয় নেতা হিসেবে উল্লেখ করেন নাহিদ। মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। গুলশানে সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রিমান্ডে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এই ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটনেরও চেষ্টা চলছে। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। সাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। এদের মধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডের প্রথম দিনই নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে সে সম্পর্কে কথা বলেননি তিনি। যেহেতু তদন্ত পর্যায়ে আছে, এই বিষয়গুলো এত ডিসক্লোজ করে বলা যাবে না। তবে আমরা তাদেরকে ওইভাবে না দেখে আমরা দেখছি তারা অপরাধী। তো একজন অপরাধীকে কিভাবে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারে পাঠানো যায়, এটাই আমাদের মুখ্য কাজ। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। তার হিস্ট্রি নিয়ে গুরুত্ব দিচ্ছি, যেগুলো বিভিন্ন
নিউজে এসেছে, ওগুলো আমরা এখন ওগুলোর উপরও জিজ্ঞাসাবাদ করবো তারা। আর মূল বিষয় আমাদের এই মামলায় যে রিকভার বিষয়, টাকা পয়সা, চাঁদার টাকা রিকভারটা করা যায় কিনা, এসব বিষয় আমরা সব নিয়ে, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, কোনো গডফাদার আছে কিনা, এইসব সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গ্রেপ্তারের সময় ছাত্র নেতা রিয়াদ পুলিশের সাথে খারাপ ব্যবহার সহ পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী 11 দিন বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। এ সময় দলটির কিছু নেতাকর্মীরা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে গেল 28 জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি, বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে। জুলাই গণ অভ্যুত্থানের দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে 15টি চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 5টি এবং অন্যান্য ধারার মামলা 10টি। সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চার্জশিটকৃত 5টি হত্যা মামলার মধ্যে 3টি মামলা শেরপুর ও 1টি কুড়িগ্রাম জেলার এবং 1টি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার। অন্যান্য ধারার 10টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের 1টি এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি, সিরাজগঞ্জের 2টি ও পাবনা জেলার 1টি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তাধীন মামলায় 2টি। দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ সকাল। সরকারি বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে চিঠি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সমন্বয়ক। সালাউদ্দিন আম্মার নামের ওই সমন্বয়কে স্বাক্ষর করা চিঠি ভাইরাল যোগাযোগ মাধ্যমে। জুলাই 36 উৎসব করতে অনুদান চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন ওই সমন্বয়ক। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে পাঠানো সমন্বয়কের চিঠি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্গানাইজার জুলাই 36 মুক্তি উৎসব নাম দিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রাজশাহীর কমপক্ষে 70টি দপ্তরে এমন চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চিঠি পেয়ে এরই মধ্যে 2 লাখ টাকা দিয়েছে সিটি কর্পোরেশন। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। এখন আমি সচিব কাজে আছি, আপনি একটু এই বিষয়ে প্রশাসক স্যারের সাথে কথা বলেন কিংবা যে সংশ্লিষ্ট অন্যদের সাথে কথা বলেন। হ্যাঁ, সালাউদ্দিন আম্মারের একক স্বাক্ষরে অনুদান চেয়ে পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনের শরিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একজন সমন্বয়ক বিভিন্ন প্রায় 70টা সরকারি প্রতিষ্ঠানে তারা 76 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। ব্যাপারটা এমন দেখা গেছে যে এনসিপির একটা পকেট সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে হাতে রেখে মানে চাঁদাবাজির একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। অতীতে দেখেছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনার 71-এর চেতনা বিক্রি করে বাংলাদেশে রাজনীতি করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের চেতনা বিক্রি করে একদল চাঁদাবাজি করছে। সালাউদ্দিন আম্মারের দাবি, চাঁদা নয়, অনুদান চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টারও স্বাক্ষর ছিল। একটা চিঠি, ওইটা একটা প্রপোজাল ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্র উপদেষ্টার সিগনেচার দিয়ে একটা প্রপোজাল ছিল। ওই প্রপোজালের একটা পেজকে পাবলিশ করা হয়েছে। প্রোগ্রাম করব যেটার আয়োজনে ভিসি স্যারের সিগনেচার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজন, এবং এই ফান্ডটাই হচ্ছে এই বিভিন্ন আয়োজনে ফান্ড দেওয়ার জন্য।
নগর ভবন থেকে বিভিন্ন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রোগ্রামের জন্য এই ফান্ড থেকে বাজেট দেওয়া হয়। নগর ভবন থেকে আবেদন করলে তারা বাজেট দেয়, প্রপোজাল ঠিকঠাক মতো দিতে পারলে। তো এইটা যে এমন না যে চাঁদার জন্য চিঠি বা বিষয়টা এমন না। সিটি কর্পোরেশন ছাড়াও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এমন চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন সাবেক এই সমন্বয়ক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জয়পুরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক 0 পয়েন্ট থেকে কিনাপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পরিণত হয়েছে চলাচলের জন্য বিপজ্জনক এক রাস্তায়। স্থানীয় মানুষজনকে প্রতিদিনই চলতে হচ্ছে চরম ঝুঁকি নিয়ে। এই অবস্থান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ঠিক কি অবস্থা এখন সেখানে এবং সাধারণ মানুষ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছেন আমাদের জানাবেন। ধন্যবাদ স্নিগ্ধা। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের 0 পয়েন্ট এলাকায়। এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে এই 300 গজ দূরে। এটা আমাদের এই চিত্রাপাড়া রোড এবং দেবীপুর কিনাপাড়া রোড। এই রোডটি 0 পয়েন্ট থেকে প্রায় 1.5 থেকে 2 কিলো রাস্তা এবং শহরের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা প্রতিনিয়ত এই কিছুক্ষণ পর থেকে কিন্তু এই রাস্তাটা ব্যাপকভাবে যানজটে পরিণত হয়। এর মধ্যে কিন্তু আরো যে গোটা রাস্তাটি মানে একেবারে খানাখন্দে একদম বেহাল অবস্থা। এবং এই রাস্তাটি যে দীর্ঘদিন থেকে প্রায় 15 থেকে 20 বছরের মধ্যে সংস্কার হয়নি এবং এখানে এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং পাশাপাশি এখানে যে আমাদের এই রাস্তার সামনেই জয়পুরহাটের সবচেয়ে বড় হাট যে নতুন হাট, এবং বলা যায় যে উত্তরবঙ্গের একটা অন্যতম হাট হচ্ছে নতুন হাট। এই নতুন হাটটি কিন্তু এই রোড দিয়েই চলাচল করে এবং জয়পুরহাটের যতগুলো কোচিং সেন্টার সহ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সব কিন্তু মোটামুটি এই রাস্তা দিয়ে চলাচল করে এবং বাইপাস হিসেবেও ব্যবহার হয় জয়পুরহাটের। তো এখানে দীর্ঘদিন সংস্কার না হয় যে একটা বেহাল পরিস্থিতি হয়েছে। তো আমি এখানকার একজন সাধারণ নাগরিকের সাথে কথা বলে যেটা জানতে চাইবো যে আপনারা তো এই এলাকার নাগরিক, তো কি অবস্থা আপনি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। এই এলাকা 0 পয়েন্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ, এখানে সরকারি খাদ্য গুদাম প্লাস এখানে লোডিং আনলোডিং স্টেশনে লোকজন চলাফেরা এত দুরবস্থা যা কোনো মানে কল্পনা করা যায় না। 15-16 বছর ধরে এই রাস্তার কাজ বন্ধ, কাজ করেনি কেউ কোনো কাজ করেনি। এখানে যে ইন্ডিয়া থেকে লোডিং আনলোডিং পাথর, তারপরে বিভিন্ন আইটেম এখানে লোডিং আনলোডিং হয়, গাড়ির চলার অতি উপযোগী। এখান থেকে খুবই সমস্যা। আর একটা কথা, খাদ্য গুদামে লক্ষ লক্ষ টন ধান, চাল, গম এগুলা আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তাটি যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা কিন্তু আমি যে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি এবং পৌর কর্তৃপক্ষ যেটি আমাকে জানিয়েছেন যে এখানকার যে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন এই 24 তারিখে অর্থাৎ এই মাসে চলতি মাসে 24 তারিখে টেন্ডার আহ্বান করেছে। 3টি প্রতিষ্ঠানে এই রাস্তার ঠিকাদারি কাজে অংশগ্রহণ করেছে। তো তারা বলেছে যে খুব দ্রুত সময়ে এই রাস্তাটি সংস্কার কাজ শুরু হবে, তবে কবে শুরু হবে আশ্বাস নয়। ইতিপূর্বে অনেক আশ্বাস এই নগরবাসী, এই শহরবাসী শুনেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। তো দ্রুত সময় বাস্তবায়ন যেন হয় এমনটি আশা করছেন এখানকার সাধারণ মানুষ ও এলাকাবাসীরা। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই রাস্তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমি এখন স্টুডিওতে স্নিগ্ধার কাছে চলে যাচ্ছি। স্নিগ্ধা। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক 0 পয়েন্ট সম্পর্কে আমাদের বর্তমান অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংচরি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে প্রায় ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। গত ৮ বছরে মাইল বিস্ফোরণে ৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। সীমান্তে চলাচলে সতর্ক থাকতে বলছে বিজিবি। আহতরা বলছেন, আগে সীমান্তর নিয়ন্ত্রণ মিয়ানমারের জান্তা সরকারের হাতে থাকলেও তা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। ২০১৭ সালে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকেই মাইন বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। গত ৮ বছরে ৫ জন নিহত এবং অর্ধশতাধিক পা হারানো সহ নানাভাবে আহত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ২২ ফাঁড়ি, ঘুমধুম, তমরু, চাকঢালা, আষাঢ়তলী, জামছড়ি, ফুলতলী ও জারুলিয়াছড়ি এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বেশি ঘটেছে। বিপদ জেনেও লোকজন কৃষিকাজ, কাঠ ও বাঁশ সংগ্রহ সহ জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে যাচ্ছেন। আহতরা বলছেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তেই মাইন পুঁতে রাখে। মাইন বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা পড়ছে, দুইবার সাথে সাথে আমার পা চলে গেছে। বাংলাদেশের অভ্যন্তরে ওরা আরাকান আর্মি মাইন বসে রাখছে। তখন আমার খামারে গরু ছিল, গরু নিতে গিয়ে ওই যে মাইন পা রাখে মাইন বিস্ফোরণ হয়েছে। জিরো পয়েন্টে আমি গরু মানে ওখানে গরু গাছ আছে, আমরা গরু সাইডে গরু ফেরে আনতে গিয়ে মানে কি ওখানে যে মানে কাটার তারে বেড়ার এই পাশে ওখানে মাইন ফুটিয়ে দিয়েছে, আমরা জানি না। এর আগে তো মানে ভালো ছিল, হঠাৎ করে ওখানে গেছি গরু ফেরে আনতে, ওখানে মানে মাইন বিস্ফোরণ হয়েছে আর কি। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ বিজিবি ও প্রশাসনের। সীমান্তের কাছে এই ধরনের মাইন পুঁতে রাখা আছে মায়ানমারের অভ্যন্তরে। আমরা কেন যাচ্ছি? যে ছেলেটা আজকে তার পা হারালো, সে সারাটা জীবন সাফার করবে, কষ্ট করবে। এই কষ্টের দায়ভার কার? আমি সবাইকে বলে রেখেছি যে যখন যেইভাবে পাবেন বুঝাবেন, সীমান্তের কাছে যাওয়া যাবে না। আমার বাংলাদেশের সীমানাটা কোথায় শেষ হচ্ছে আমরা যারা বর্ডার এলাকাতে থাকি তারা প্রত্যেকেই জানি। তা আমরা যখনই বর্ডার ক্রস করব তার মানে ওখানে বিপদের সম্ভাবনা আছে। মাইন বিস্ফোরণ দুর্ঘটনা ঠেকাতে সচেতনতার উপর জোর দিচ্ছেন প্রশাসন। আলী আক্কাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ পাওয়া গেছে। ৩৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় টঙ্গীর বিসিক এলাকায় রাস্তা পার হওয়ার সময় স্ল্যাববিহীন একটি ড্রেনে পড়ে যায় ওই নারী। তিনি পা পিছলে পড়ে গিয়ে পানির তীব্র স্রোতে দ্রুত ম্যানহোলের ভেতরে তলিয়ে যান। ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। পরদিন ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও যুক্ত হয়। টঙ্গী বিসিক এলাকার ম্যানহোল থেকে শুরু করে পাশের খাল ও ড্রেনের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। এদিকে রক্ষিত ড্রেনেজ ও জলাবদ্ধতা নিয়ে নগর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানান স্থানীয়রা। দর্শক, গাজীপুরের টঙ্গীতে রয়েছে আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি আমরা যোগ দিচ্ছি সেখানে। নজরুল, মরদেহ স্বজনদের কাছে কখন নাগাদ হস্তান্তর করা হবে আমাদের জানাবেন। শ্বাসরুদ্ধকর অভিযানে কিন্তু আপনার এখানে কিন্তু যে নিখোঁজ মহিলা তার কিন্তু লাশের সন্ধান মিলেছে। তো আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব যে এখানে যে ফায়ার সার্ভিসের যে আজকে ৩ দিন ধরে এই অভিযানে যার নেতৃত্বেই আমরা নিখোঁজ যে ব্যক্তি মহিলার যে লাশ উদ্ধার করেছেন সেই ফায়ার সার্ভিসের শাহিন আলমের কাছে জানার চেষ্টা করবো আপনারা কিভাবে সেটা সম্ভব করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৃতীয় দিনের মাথায় আমরা এই টঙ্গী বাসদহারার পিছিয়ে যে বিল আছে, বিলের কচুরিপানার মধ্যে আমাদের অত্যন্ত দক্ষ ডুবুরি টিম নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ ফুলে ভেসে উঠেছে, ওরা পেয়ে গেছে। আজকে এই শ্বাসরুদ্ধকর অভিযানের উদ্ধার অভিযানের পর আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স পরিবার গর্বিত যে এ ধরনের একটা
2 কিলোমিটার জায়গা সার্চ করে বিলের মধ্যে গিয়ে আমরা লাশ পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে ছিল, সরি ভুলে গেছি, সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা ছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সিটি কর্পোরেশন যাতে আমাদের এই ধরনের সহযোগিতা করে থাকে, স্থানীয় জনগণের সহযোগিতা। আমরা জানার চেষ্টা করব গাজীপুর সিটি কর্পোরেশন যে এই যে অভিযান আপনাদের যে ভূমিকা ছিল, কিরকম কাজ করলেন? আমরা ফায়ার সার্ভিস আমরা যে আপনারা দেখে হচ্ছেন যে ফায়ার সার্ভিস সাথে আমরা দিনরাত পরিশ্রম করছি। আমাদের যত ধরনের ইকুইপমেন্ট আমাদের সাইডে আনছেন, আমাদের সকল করেছেন। আমাদের আপনারটা লাগবে ভাই, আপনি সেদিনের বক্তব্য জানতে চাই কিভাবে লাশ উদ্ধার হলো এবং বললো লাশকে যা জানতে চাই কিভাবে অসংখ্য ধন্যবাদ। সুবিধা ওনারা চায় পরিবার সুবিধা দেওয়ার জন্য আমাদের আমরা এখনো মাঠে আছি। আপনি শুনলেন যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস এবং সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। পরবর্তীতে এই ধরনের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এই লাশটি ছিল, ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতাল হয়ে ধন্যবাদ আপনাকে। গাজীপুর টঙ্গীর ম্যানহোলে পড়ে যাওয়া নারীর মরদেহ পাওয়া গিয়েছে, আর সেই সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে একটি টিনসেট ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 20টি আধা কাঁচা ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে রেল লাইনের পাশে থাকা একটি ভাসমান টিনসেট ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া। বিশ্ব বাঘ দিবস আজ। বন অধিদপ্তরের আয়োজনে আজ বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনে সমৃদ্ধি স্লোগানে পালিত হবে এই দিবসটি। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। জানা গেছে 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এ দিবসটি সূচনা হয়। 2024 সালের বাঘ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমান বাঘের সংখ্যা 125টি। এর আগে 2015 সালে বাঘ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল 106টি।